সো অগাস্ট মাস শেষ হতে চলেছে, আর অগাস্ট মাস শেষ হতে যাওয়া মানে ট্রান্সফার উইন্ডো ক্লোজের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু যদিও আমাদের ইন্ডিয়ান সুপার লিগের ক্লাবগুলো যেহেতু বেশিরভাগ বিদেশি প্লেয়ার যাদেরকে সই করায়, তারা প্রায় 80% প্লেয়ার হয় ফ্রি এজেন্ট, এবং বাকি যারা থাকে কন্ট্রাক্টেড তারা সেখান থেকে মিউচুয়ালি টার্মিনেট করেও বেরিয়ে চলে আসে। খুব কম হয় যে কাউকে হয়তো ট্রান্সফার ফি দিয়ে নিয়ে আসা হয়। রেয়ারেস্ট ঘটনা হয় কিছু কিছু, কারণ আমাদের এখানে বাজেট একটা বিরাট বড় কনসার্ন। তো আমাদের উইন্ডোটা নিয়ে খুব একটা চাপের জায়গা নেই। কেন শুরুতে এটা বললাম তার একটাই কারণ, অনেকেরই প্রশ্ন আসে, অনেকে মেসেজও করে যে ট্রান্সফার উইন্ডো তো শেষ হয়ে যাচ্ছে, যদি কোথাও খামতি থেকে যায় টিম বিল্ডিংয়ে, সেখানে প্লেয়ার কিভাবে আসবে? ট্রান্সফার উইন্ডোর পর প্লেয়ার ইজিলি আসতে যেতে সব কিছুই করতে পারবে যদি সেই প্লেয়ার ফ্রি হয়, বা তার সাথে যদি ট্রান্সফার উইন্ডোর মধ্যে পেপার রেডি হয়ে যায়, মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেশন হয়ে যাচ্ছে তার বর্তমান ক্লাবে। আজকের এই ভিডিওতে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট অবশ্যই আপডেট রয়েছে, কিন্তু প্রথমে একটা বিষয় বলার রয়েছে, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল টিমের ব্যাপারে। কারণ ইন রিসেন্ট পাস্ট, বা অন্ততপক্ষে বেশ কয়েক দশকে বোধহয় এরকম ঘটনা দেখতে পাওয়া যায়নি যে আমরা একটা পার্টিকুলার ফিফা ফ্রেন্ডলি উইন্ডোতে এই রকম অপোনেন্টদের সাথে ম্যাচ খেলছি। মানে আমরা 26 সেপ্টেম্বর পানামার বিরুদ্ধে খেলবো, যে ম্যাচটা হবে কিন্তু বেঙ্গালুরুতে কান্তিরাবা স্টেডিয়ামে। আমরা 3 অক্টোবর, যেটা সব থেকে ইম্পর্টেন্ট ডে, সেই দিনকে আমরা খেলবো ব্রাজিলের এগেনস্টে, যেটা হবে কিন্তু কলকাতাতে। এবং লেটেস্ট ইনক্লুশন হচ্ছে, যেটা নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছিল, কনফার্মেশন আসতে একটু টাইম লেগেছে, 6 অক্টোবর আমরা খেলবো আরও একটা কান্ট্রি যাদের ঘরে দুটো ওয়ার্ল্ড কাপ রয়েছে, উরুগুয়ে। 1982 সালে যখন প্রথমবার নেহেরু কাপ হয়েছিল, সেইবারে কিন্তু উরুগুয়ে ভারতে এসেছিল, এবং সেই 44 বছর পর আবারও আমরা উরুগুয়েকে আমাদের দেশে দেখব। অন্ততপক্ষে একটা ইতিহাসের সামনে ভারতীয় ফুটবল টিম দাঁড়িয়ে রয়েছে। আর শুধুমাত্র এই উইন্ডোতে এই 3টে ম্যাচ না, তারপর কিন্তু আমাদের একটা নিউজিল্যান্ড ট্যুর রয়েছে, সেখানে 2টো ম্যাচ রয়েছে। সো একটা ব্যাপার। এবার আসা যাক ট্রান্সফারের ব্যাপারে। প্রচুর ট্রান্সফার চলছে, স্পেশালি ওড়িশা এফসি, বেঙ্গালুরু এফসি, চেন্নাইন এফসি, এই পার্টিকুলার 3টে ক্লাব, এবং তার সাথে এফসি গোয়া, তারা বেশ কিছু লাইন দিয়ে ভালো ভালো প্লেয়ারকে সই করিয়েছে। আমি ঠিক করেছি প্রত্যেকটা টিমকে ধরে ধরে একদিন এক একটা ভিডিও বানিয়ে ডিসকাস করব, কতটা আপগ্রেড হলো, কত ভালো হলো, ইন্ডিয়ান প্লেয়ারদের সাথে কম্বিনেশন কীরকম হলো। মাল্টিপল বিষয়ের মধ্যে সব কটাকে ঢুকিয়ে দিলে হয়তো অনেকে শুনতে ভালোও লাগবে না। আজকের এই ভিডিওতে ইস্টবেঙ্গলের টার্গেটেড 2জন প্লেয়ারকে নিয়ে অবশ্যই কথা বলবো। থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পারা যাচ্ছে, মোহাম্মদ সানান, যাকে নিয়ে দীর্ঘ কয়েক সপ্তাহ হয়ে গেল আলোচনা চলছে। মোহাম্মদ সানান জামশেদপুর থেকে বেরিয়েছে, এখন রিলায়েন্স ফুটবলের, মানে ওর যেখান থেকে উত্থান, সেখানের যে ট্রেনিং বেস রয়েছে সেখানে ওর ট্রেনিং চলছে নিজেকে ফিট রাখার জন্য, নিজেকে ম্যাচ ফিটনেসের মধ্যে রাখার জন্য, এবং ওয়েট করছে জামশেদপুর থেকে একটা এনওসি পাওয়ার। সেই টেকনিক্যাল যা কিছু প্রসেস রয়েছে সেটা কেটে যাওয়ার পর, এনওসি পেয়ে যাওয়ার পর, সানান কিন্তু তার পরবর্তী যে ক্লাব রয়েছে সেখানে সই করে ফেলবে। পরবর্তী ক্লাবের ব্যাপারে এখনো অবধি না সানান না তার এজেন্ট কোথাও মানে ফুল যে এগ্রিমেন্ট সেখানে রিচ করেছে, যে ভার্বালিও আমি এগ্রি করে ফেললাম যে ঠিক আছে আমি সই, তোমার ক্লাবেই সই করবো, এনওসিটা পেয়ে গেলেই সেই কপি নিয়ে আমি চলে যাব। দেখো প্রত্যেকেরই অফার ভালো রয়েছে। আমি লাস্ট যখন সানানকে নিয়ে, লাস্ট ভিডিওটাই ছিল পরশু দিনকে, আমি আলোচনা করেছিলাম, সেদিনে বলেছিলাম যে সানানের ক্ষেত্রে সমস্ত আইএসএল ক্লাবেরই অলমোস্ট অফার রয়েছে, কিন্তু এমন একটা ক্লাবেও যাবে যে ক্লাবটাকে ওভারঅল দেখলে মনে হবে যে সেই টিমটা কিন্তু আইএসএল চ্যাম্পিয়নশিপকে ফাইট করতে নামতে চলেছে। এবং সেখানে দাঁড়িয়ে অফারের যে লিস্ট রয়েছে সেগুলো ধরে ধরে কথাও বলেছিলাম। ইস্টবেঙ্গল ভীষণভাবে ডেসপারেট, ইস্টবেঙ্গল ভীষণভাবে চাইছে অল আউট গিয়ে যে সানানকে অ্যাজ সুন অ্যাজ পসিবল তুলে নিতে, এবং মোটামুটি একটা ভালো স্যালারি অফার, ভালো কন্ট্রাক্টের অফার, অবশ্যই প্লেয়িং 11-এ একটা ভালো গেম টাইমের অফার, সব কিছু ইস্টবেঙ্গলের তরফ থেকে পজিটিভলি গেছে। রেগুলারলি সেই কনভারসেশন চলছে, একটা ভালো স্টেজের দিকে এগোচ্ছে। বাকিরাও কিন্তু পিছিয়ে নেই, বাকিরাও জল মাপছে, তারাও ওয়েট করে রয়েছে যে ঠিক কোন অফারটাতে সানান এগ্রি করতে চলেছে, সেই অফারটা অন্য কোনো ক্লাব ম্যাচ করবে কিনা, বা তার থেকে আরও কিছুটা বেটার অফার দেবে কিনা, অনেকেই কিন্তু অপেক্ষা করে বসে রয়েছে। সো লেটস সি, আই হোপ কি আগামী সপ্তাহের মধ্যেই হয়তো বিষয়টা চূড়ান্ত হয়ে যাবে। ডেডলাইন কিছু নেই,
ফ্রি প্লেয়ার, যে কোনো সময় যে কোনো দিন যে কোনো মুহূর্তে কিন্তু নতুন ক্লাবে জয়েন করতে পারে, যতদিন না তার কাছে এনওসি হাতে আসছে এবং ফাইনাল ডিসিশনটা তার ক্যাম্প বা প্লেয়ার নিজেও নিচ্ছে। এবার অবশ্যই কথা বলতে হবে স্প্যানিশ অ্যাটাকার ফরওয়ার্ড ইকার গুয়ারেক্সোনাকে নিয়ে। দীর্ঘদিন এই প্লেয়ারটাকে আমরা চিনি। 2022-23 সিজনে প্রথমবার এফসি গোয়াতে আসে স্পেন থেকে এবং এসেই কিন্তু একটা অসাধারণ সিজন যায়। আইএসএলে 20 ম্যাচে 11টা গোল, মাল্টিপল পজিশনে খেলতে পারে, সেন্টার ফরওয়ার্ডে খেলতে পারে, দুটো উইংয়ে খেলতে পারে, উইথড্রল ফরওয়ার্ড হতে পারে, মানে সেকেন্ড স্ট্রাইকারও হতে পারে, বা অ্যাটাকিং মিডফিল্ডেও নেমে আসতে পারে। ক্রিয়েটিং যে রোলটা রয়েছে সেই রোলটা নিতে পারে, বেশ ভালো বলটা হোল্ড করতে পারে, থ্রু পাস বাড়াতে পারে, কম্বিনেশন খুব ভালো থাকে বিভিন্ন টিমমেটদের সাথে। তারপরেও তাকে আমরা দেখেছি মুম্বাই সিটি এফসিতে দেখেছি 6টা ম্যাচে 3টে গোল 2টো অ্যাসিস্ট ছিল, উইন্টারে সই করেছিল। তারপর আবার এফসি গোয়াতে ফেরত যাই, সেখানে গিয়ে 21 ম্যাচে 7টা গোল 3টে অ্যাসিস্ট, মানে কনসিস্টেন্সি ছিল। এবং তারপর কিছুটা ইঞ্জুরি তাকে হিট করে এবং সেখানে কিছুটা ফর্ম বা পারফরমেন্সে ধাক্কা লাগে। এবং আমরা জানি যে 2025-26 সিজন কিন্তু পুরোটা ইন্ডিয়াতেও কাটায়নি। সুপার কাপ খেলেছিল, যদিও ফাইনালটা খেলতে পারেনি, রেড কার্ডের সাসপেনশন ছিল, সেই ঝামেলা মনে থাকবে, টানেল বিতর্ক। এবং সুপার কাপ গোয়া জিতলেও ফাইনালে ইকারের কোনো রকম রোল ছিল না। এবং তারপর তাকে আমরা এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কোয়ালিফিকেশন ম্যাচ বা এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর গ্রুপ স্টেজের ম্যাচেও খেলতে দেখেছিলাম, কিন্তু 2025-26-এ গোয়ার হয়ে কোনো গোল কন্ট্রিবিউশন ছিল না। এবং তারপর যেভাবে এক ঝাঁক প্লেয়ার আইএসএল থেকে আইএসএল এর দিকে চলে গেছিল, মানে ইন্ডিয়ান সুপার লিগ থেকে ইন্দোনেশিয়ান সুপার লিগের দিকে চলে গেছিল, সেখানে কিন্তু ইকার ছিল। এবং বাকি অন্যান্য বিভিন্ন প্লেয়ারের থেকে ইকারের যে স্ট্যাটস ইন্দোনেশিয়াতে, সেটা কিন্তু কোয়াইট গুড। সেখানে 15টা ম্যাচে 4টে গোল 3টে অ্যাসিস্ট, তো 7টা গোল কন্ট্রিবিউশন 15 ম্যাচে। এবং এই 15টা ম্যাচের মধ্যে 14টা ম্যাচও স্টার্ট করে, জাস্ট একটা ম্যাচও বেঞ্চে ছিল, খেলেছিল বেঞ্চ থেকে এসে সাবস্টিটিউট হয়ে খেলেছিল। এবং পুরো যে ওর ক্লাবের স্টিন্ট ইন্দোনেশিয়াতে, সেখানে জাস্ট 2টো ম্যাচও খেলেনি, যে 2টো ম্যাচে ওর থাইয়ে প্রবলেম ছিল, সেখানে বোন ব্লিডিং ছিল। এইটুকু হচ্ছে রিসেন্ট টাইমে ওর ইঞ্জুরি হিস্ট্রি, সেই 2023-24-এর পর একদম এই 2025-26-এ এসে। এই হচ্ছে ব্যাপার। প্লেয়ারটাকে আমরা চিনি, নাথিং নিউ টু আস। গতকালকে এটা ব্রেক হয়ে বেরিয়েছে বিভিন্ন জায়গাতে, আজকেও বিভিন্ন মিডিয়া খুব পজিটিভ রিপোর্ট করছে। এবং যতটুকু পক্ষে আমার ইনফরমেশন গ্যাদার করা সম্ভব হয়েছে, সেখানে আমি এতটুকু ইনফরমেশন গ্যাদার করতে পেরেছি যে ইকারের সাথে যা কথাবার্তা সেটা ফাইনাল স্টেজে রয়েছে। হয়তো আজকের মধ্যে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, সম্ভবত কাল যদি সব ক্লিয়ার হয়ে যায় তাহলে তার কাছে অফার লেটার পৌঁছে যাবে এবং সেটাতে প্রাইমারিলি সাইন করবে। তারপর তার মেডিকেল হবে, মেডিকেলের পর যে ফাইনাল কন্ট্রাক্ট পেপার, সেখানে তার সিগনেচার হবে। এবার অনেকেরই এখানে দুটো বিষয় রয়েছে, আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে তারা বলছে। এক হচ্ছে এজ 34, এটা অনেকের কাছে একটা কনসার্নিং জায়গা। আর 2 নম্বর হচ্ছে যে আরও বেটার প্রোফাইল ইস্টবেঙ্গল নিয়ে আসতে পারতো, কিন্তু এর পাশাপাশি এমন একজন প্লেয়ারকে ইস্টবেঙ্গল নিয়ে আসছে যে কিন্তু ইন্ডিয়ান সয়েলে একজন হিট ফরেনার। জাস্ট 2025-26 ওই সুপার কাপ ডুরান্ড কাপ যদি বাদ দেওয়া হয়, বাকি পুরো দেখা যাবে, মানে সুপার কাপ ডুরান্ড কাপ না, সুপার কাপ আর এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ বাদ দেওয়া যায়, তাহলে বাকি যতটাও খেলেছে গোয়ার হয়ে বাকি 2টো সিজন, মুম্বাইয়ের হয়ে একটা সিজন, ইভেন এই সিজনে ইন্দোনেশিয়াতে গিয়ে সেখানে কিন্তু কোয়াইট গুড পারফরমেন্স, বা শুরুর দিকে তো ভেরি গুড পারফরমেন্স। তো কখনোই কোয়ালিটির দিক থেকে তাকে ডাউনগ্রেড সিগনেচার বলা যাবে না। এজের দিক থেকে বলতে পারো যে যখন ও এই পারফরমেন্সটা দিয়েছে, মানে ধরো 2022-23, মানে তখন 29-30 বছর বয়স, তার মানে তার থেকে সেই পারফরমেন্সটা এক্সপেক্টেড তার এজ অনুযায়ী। এখানে বলা যেতে পারে যে যদি আরও কোয়াইট ইয়াঙ্গার প্লেয়ার হতো, যে এই ইকার গোয়ারেক্সোনা যদি 30-এর ইকার গোয়ারেক্সোনা হতো, তাহলে সবাই খুব পজিটিভলি থাকতো এবং এটা একটা ম্যাসিভ সিগনেচার হতো ইস্টবেঙ্গলের জন্য। কিন্তু ইকার গোয়ারেক্সোনা 34, সেটা অনেকের কাছে কনসার্নিং জায়গা হতে পারে। কিন্তু রিসেন্টলি সে ফর্মে রয়েছে, 15 ম্যাচে তার 7টা গোল কন্ট্রিবিউশন রয়েছে, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ঠিকঠাক। কিন্তু হ্যাঁ, আরও বেটার প্রোফাইল, আরও ইয়াঙ্গার প্রোফাইল এলে বোধহয় ইস্টবেঙ্গল ফ্যান্সরা খুশি হতো। কিন্তু এখানে কোচ তিনি চাইছেন এই প্লেয়ার আসুক, কারণ অনেক প্রোফাইল শর্টলিস্টেড হয়েছিল, তার মধ্যে থেকে ইকার ফাইনালি সিলেক্টেড হয়েছে, ফাইনালি সে আসছে। এবং অবশ্যই ম্যানেজমেন্টেরও ফাইনাল গ্রিন সিগন্যাল রয়েছে, বা সবাই মিলেই মনে করছে যে
এই প্লেয়ারটা কোথাও এফিয়ংয়ের কোয়ালিটি ব্যাকআপ হতে পারে, বা অল্টারনেট হিসাবে অপোনেন্ট ওয়াইজ কিন্তু হাবাস খুব ভালোভাবেই কার গোয়ারেক্সোনাকে ইউজ করতে পারে। নাও লেটস সি, দেখা যাক কী হয়। মাল্টিপল পজিশন যেহেতু হোল্ড করতে পারে এবং ইন্ডিয়ান ফুটবলে যেহেতু এক্সপিরিয়েন্স ভালো, ইন্ডিয়ান ফুটবলে ডেলিভারি রয়েছে খুব ভালো, তো আমার মনে হয় না যে খুব একটা ফ্লপ সিগনেচারটা হবে বলে। পেশেন্স রাখো, প্লেয়ারকে ভরসা করো, এটুকুই বলার রয়েছে, এর থেকে বেশি আর কিছু বলার নেই। এবার তোমাদের যা কিছু ওপিনিয়ন রয়েছে, যা বললাম, সেই সব নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে যাও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।